Good morning to all of my students. I am Arvind Ghosh and I am your batch coordinator. So today I shall start teaching the subject Introduction to Civil Engineering. So তোমরা যারা যারা জয়েন করেছো, যারা এই ভিডিওটা দেখছো, তারা সবাই ক্যামেলিয়ার থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, মানে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের স্টুডেন্ট। তাতে কিছু রেগুলার ক্যান্ডিডেটস আছে। রেগুলার ক্যান্ডিডেট মানে যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ছে, যারা ল্যাটারাল ক্যান্ডিডেট নয় তাদেরকে রেগুলার বলছে। অ্যাকচুয়ালি রেগুলার সবাই, যারা ল্যাটারাল, যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ছে সকলেই রেগুলার, বাট আমরা রেগুলার বলতে যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ছে তাদের বোঝাই, এবং ল্যাটারাল বলতে যারা সেকেন্ড ইয়ার থার্ড সেম থেকে পড়ছে তাদের বোঝাই। বাট যেহেতু সেকেন্ড ইয়ারে সকলে একত্র হয়ে গেছি, তো সেক্ষেত্রে আমরা এখন থেকে আর রেগুলার আর ল্যাটারাল রাখবো না, আমরা পুরো সেকেন্ড ইয়ার থার্ড সেম স্টুডেন্টসই বলবো। প্রথম কথা। তো আমি আমার সাবজেক্টে ঢোকার আগে তোমাদের সঙ্গে আমি একটু সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে নিই, তোমাদের কি কি সাবজেক্টস আছে এই সেমিস্টারে। চলো দেখে নিই। এটা তোমাদের সিলেবাস। আমি সিলেবাস তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে অলরেডি পাঠানো আছে। সেখানে দেখো, সেখানে থার্ড সেমিস্টার দেখতে পাচ্ছ লেখা রয়েছে। সেখানে প্রথম যে সাবজেক্টটা তোমাদের আছে বায়োলজি বা বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স, এটার সাবজেক্ট কোড হচ্ছে CEBS 301। এই সাবজেক্টটা আমি নেবো না, বাট আমি যেহেতু তোমাদের ব্যাচ কোঅর্ডিনেটর, আমি তোমাদের কি কি সাবজেক্ট আছে সেগুলো বলে দিচ্ছি। তো প্রথম সাবজেক্টটা তোমরা লিখে নাও সবাই, বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স। এগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট গুলো আগে বলছি। বায়োলজি হচ্ছে প্রথম থিওরিটিক্যাল সাবজেক্ট। দেন নেক্সট আসছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তোমাদের আরেকটা থিওরিটিক্যাল সাবজেক্ট। এটা হচ্ছে CEES 301। ঠিক আছে, এটার সাবজেক্ট কোড। আচ্ছা, তারপরে তার পরবর্তী কোড হচ্ছে, পরবর্তী সাবজেক্ট হচ্ছে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, CEES 302। তার পরবর্তী সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স 3, ট্রান্সফর্ম অ্যান্ড ডিসক্রিট ম্যাথামেটিক্স। এটা হচ্ছে CEBS 302। এগুলো সবই থিওরিটিক্যাল সাবজেক্ট যেগুলো আমি বলছি। ঠিক আছে। তার পরবর্তী থিওরিটিক্যাল সাবজেক্ট হচ্ছে হিউম্যানিটিজ 1, এফেক্টিভ টেকনিক্যাল কমিউনিকেশন, CEHS 301। তার পরবর্তী থিওরিটিক্যাল সাবজেক্ট যেটা আমি নেব, এবং তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, ভিডিওগুলো বানাবো, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং, CEHS 302। তো এই ছখানা তোমাদের হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট। এরপরে তোমাদের চলে আসবে হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট। প্র্যাকটিক্যাল বা ল্যাবরেটরি সেশন, ল্যাবরেটরি বা সেশনাল বা প্র্যাকটিক্যাল একই জিনিস। তো সেইগুলো তোমাদের প্রথমটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, CES 391। নেক্সট হচ্ছে তোমাদের কম্পিউটার এইডেড সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যেটা আমি নিচ্ছি, CEES 392, যেটাকে ক্যাড ল্যাব বলা হচ্ছে, কম্পিউটার এইডেড সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আর তারপরে আরেকটা হচ্ছে লাইফ সায়েন্স, CES 393। ঠিক আছে। আচ্ছা, একটা তোমাদের সম্ভবত থিওরিটিক্যাল পেপার আমি মিস করে গেছি কোনোভাবে, এখানে হয়তো চলে গেছি। তাহলে বায়োলজি, থিওরিটিক্যাল সাবজেক্টগুলো একবার বলে দিচ্ছি, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তারপরে একটা মিস করে গেছি এখানে, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটা সম্ভবত মিস করে গেছি বলতে, না মিস করে গেলে একবার বলে দিচ্ছি, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, CES 302। আচ্ছা, তিনটে হলো। তারপরে ম্যাথামেটিক্স 4টে, 4 নাম্বার, ম্যাথামেটিক্স 3 4 নাম্বার, হিউম্যানিটিজ 1 5 নাম্বার, আর ইন্ট্রোডাকশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং 6 নাম্বার। এই ছটা থিওরিটিক্যাল সাবজেক্ট তোমাদের পড়তে হবে। আর যে তিনটে আমি ল্যাব বললাম, বেসিক ইলেকট্রনিক্স ল্যাব, আর হচ্ছে লাইফ সায়েন্স ল্যাব, আর হচ্ছে ক্যাড ল্যাব, এই তিনটে ল্যাব তোমাদের পড়তে হবে। এর মধ্যে থিওরিটিক্যাল সাবজেক্ট গুলোতে তোমাদের সিএ এর এক্সাম দিতে হবে। সিএ এক্সাম মানে ইন্টারনাল টেস্টের মতো, সেইগুলো তোমাদের দিতে হবে। সেইগুলোতে তোমাদের থার্ড সেমে সম্ভবত 4টে সিএ হয় না, যেহেতু তোমাদের অ্যাডমিশনটা একটু লং প্রসেসে চলে। থার্ড সেমে যেহেতু অনেক ল্যাটারাল স্টুডেন্ট অনেক কলেজেই ভর্তি হয়, তো তার জন্য তোমাদের সম্ভবত 2 অথবা 3টে সিএ হবে। অ্যাকচুয়ালি ফোর্থ সেম থেকে তোমাদের 4টে করে সিএ হবে, CA1, CA2, CA3 অ্যান্ড CA4। এবং এই সিএ গুলোর প্রত্যেকটাই 25 মার্কসের পরীক্ষা। এবং বাকি আহ, বাকি যে 25 আর বাকি 75 নাম্বার, তার মধ্যে 70 নাম্বার হবে রিটেন এক্সাম, যেটা সেমিস্টার এক্সাম নামে হয়। আর 5 নাম্বার থাকে অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, তাহলে 25 হচ্ছে ইন্টারনাল। এই চারটের মধ্যে যেটা
এর মধ্যে একটা যে কোনো মার্কস ওরা নিয়ে নেয়, যেটা অনেক সময় এটা ডিপেন্ড করে, অনেক সময় অ্যাভারেজ মার্কস নেয়, অনেক সময় যেটা ম্যাক্সিমাম মার্কস এই 4টে সি এর মধ্যে সেইটা নেয়। তো ধরো তুমি যদি 25-এর মধ্যে অ্যাভারেজে 23 পেলে তাহলে 23ও যেতে পারে, অথবা ম্যাক্সিমাম ধরো তুমি কোনো একটা সিএ তে 24 পেলে 24ও যেতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে ব্যাকআউটের রুলস এর উপর। এবং 5 নাম্বার যায় অ্যাটেন্ডেন্স, তাহলে 25 আর 5-এ 30 হয়ে গেল, সিএ 25, 5 অ্যাটেন্ডেন্স 30, আর বাকি 70 নাম্বার তোমাদের রিটেন এক্সাম দিতে হবে এই থিওরি গুলোতে। আর এই প্র্যাকটিক্যাল গুলোতে 40 নাম্বার থাকে কলেজের, মানে কলেজ থেকে দেওয়া হয়। কলেজে যে অ্যাসাইনমেন্ট তোমরা সাবমিট করবে, যে ল্যাব অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা সাবমিট করবে, ল্যাব পারফর্ম করবে, তার উপরে 40 নাম্বার থাকে। এবং বাকি 60 নাম্বার থাকে হচ্ছে গ্র্যান্ড ভাইভা, সরি গ্র্যান্ড ভাইভা না, ভাইভা, ভাইভা এক্সামিনেশন, মানে হচ্ছে তোমার যে ল্যাবটা তার উপরে যে ভাইভা হবে সেই ভাইভা, এবং তার প্র্যাকটিক্যাল এক্সামের, প্র্যাকটিক্যাল এক্সাম সেমিস্টার এক্সাম প্র্যাকটিক্যাল যেটা সেটার উপরে 60 নাম্বার থাকে। ভাইভা আর প্র্যাকটিক্যাল সেমিস্টারের উপরে 60 নাম্বার থাকে। আর 40 নাম্বার কলেজের যে অ্যাসাইনমেন্ট তুমি সাবমিট করবে, স্যার ম্যাডামরা কলেজের স্যার ম্যাডামরা দেবে, সেই 40 নাম্বার স্যার ম্যাডাম দেবে, স্যার ম্যাডামরা দেবে। এটা হচ্ছে বেসিক নিয়ম। তো সাবজেক্ট গুলো তোমাদের সব বলে দিলাম, এবার আমি আমার সাবজেক্টে ঢুকে যাচ্ছি। তোমরা সবাই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তারা নিশ্চয়ই আমার এই নোটসটা পেয়েছো। আমি এই নোটসটা ধরেই পড়াবো আজকের ক্লাসে। আমি চেষ্টা করছি প্রথম 3টে মডিউল, একদম ছোট ছোট মডিউল পড়িয়ে দেওয়ার। তো প্রথমেই এই সাবজেক্টটা সম্বন্ধে বলি। এই সাবজেক্টটা একদম নতুন একটা সাবজেক্ট, যেটা 2-3 বছর হলো চালু হয়েছে, 3-4 বছর হলো চালু হয়েছে। তো এই সাবজেক্টটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টটাতে তোমরা কি পড়বে? এই সাবজেক্টে তোমরা পড়বে পুরো গোটা এই যে 4 বছরের তোমাদের যে জার্নিটা হবে, বা 3 বছরের যাদের জার্নিটা, ল্যাটারালদের ক্ষেত্রে 3 বছরের, আর ফার্স্ট ইয়ার থেকে যারা পড়ছে তাদের ক্ষেত্রে 4 বছরের। তো এই জার্নিতে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ কি কি সাবজেক্ট বা কি কি টপিক, কি কি বিষয় সম্বন্ধে তোমরা জানবে, তোমরা পড়বে, তোমাদের ভবিষ্যতে কি কি জিনিস নিয়ে ডিল করতে হবে আফটার পাসিং দা বিটেক ডিগ্রি, সেইগুলো এই এই বেসিক সাবজেক্টটার মধ্যে রেখেছে। এটা একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, এখানে নিউমেরিক্যাল প্রবলেমস কিছু নেই বললেই চলে, বাট কিছু ডেটাস আমাদের মনে রাখতে হবে এবং সেগুলো পরীক্ষায় লিখতে হবে। তার জন্য আমাদের এই সাবজেক্টটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা এই সাবজেক্টের মধ্যে জেনে যাব আমরা আগামী 4 বছরে আমরা কোন কোন জায়গাগুলোকে বেশি এমফাসাইজ করব, কোন কোন জায়গাগুলোকে বেশি ইম্পর্টেন্স। তো চলো শুরু করে দিই। এই নোটসটা আশা করি সকলেই পেয়েছো, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। যদি কেউ না পেয়ে থাকো আমার সাথে কন্ট্যাক্ট করবে, এখানে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে নোটসে, তোমরা দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করবে, আমি দিয়ে দেবো। আমি গ্রুপে যদিও বারে বারে দিয়েছি, হোয়াটসঅ্যাপ কলেজে। আচ্ছা, এটা হচ্ছে গুগল ক্লাসরুম লিঙ্ক। এই গুগল ক্লাসরুম লিঙ্কেও তোমরা পেয়ে যেতে পারবে, যারা যারা গুগল ক্লাসরুমে জয়েন করেছো তারা কিন্তু এখান থেকেও পেয়ে যাবে। আজকে আমরা এটা ফার্স্ট মডিউলটা শুরু করছি, বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। মডিউল 1, তোমাদের টোটাল 18খানা চ্যাপ্টার আছে এই সাবজেক্টে। তার মধ্যে প্রথম 3টে চ্যাপ্টার একদমই ছোট্ট, তো আমি 30 মিনিটের মধ্যে একদম কমপ্লিট করে দিচ্ছি, কিচ্ছু বোঝার নেই। তোমরাও বাড়িতে পড়বে এই নোটসটা, দেখবে একদম কিচ্ছুই মানে মানে খুব কঠিন কিছু নেই। তো চলো, হোয়াট ইজ সিভিল ইঞ্জিনিয়ারিং? সিভিল ইঞ্জিনিয়ারিং কি আমরা সবাই জানি, যে হোয়াট ইজ সিভিল ইঞ্জিনিয়ারিং। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং দ্যাট ডিলস উইথ দ্য প্ল্যানিং, ডিজাইনিং, কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্স অফ ইনফ্রাস্ট্রাকচার দ্যাট সাপোর্টস মডার্ন সোসাইটি। মানে এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং এর একটা শাখা বা ব্রাঞ্চ, যেটাতে প্ল্যানিং করা হয়, ডিজাইনিং করা হয়, কনস্ট্রাকশন করা হয় এবং মেনটেনেন্স করা হয়। মানে 4টে জিনিস করা হয় মেনলি। প্ল্যানিং, প্ল্যানিং মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্ল্যানিং? প্ল্যানিং মানে কি প্ল্যান করা, ওই চলো একটা পিকনিকের প্ল্যান করি সেরকম প্ল্যান করা না, সেরকম প্ল্যান করা। প্ল্যানিং মানে হচ্ছে এক্ষেত্রে ড্রাফটিং কে বোঝাচ্ছে। ড্রাফটিং মানে যে কোনো একটা স্ট্রাকচার, অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং তো স্ট্রাকচার, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ অনেক রকম স্ট্রাকচার আমরা দেখতে পাবো পরবর্তীকালে। যেমন বিল্ডিং স্ট্রাকচার দেখতে পাবো, রোড স্ট্রাকচার দেখতে পাবো, তারপরে ধরো ফাউন্ডেশন স্ট্রাকচার দেখতে পাবো। ফাউন্ডেশন মানে মাটির নিচে যে ভিত থাকে, সেটা বিল্ডিং এরও ভিত থাকতে পারে, ফাউন্ডেশন থাকতে পারে, বা যে কোনো জিনিস, রোডেরও ফাউন্ডেশন থাকে, যে কোনো কিছু ফাউন্ডেশন স্ট্রাকচার, যেটা মাটির নিচে অবস্থিত থাকে। সেইগুলোকে প্রপারলি ড্রয়িং করা, প্রপারলি ড্রয়িং করা। ড্রয়িং করা মানে একটা শিটের মধ্যে সেটাকে নিয়ে আসা। একটা বিল্ডিং ধরো
বাস্তবের যে একটা মাঠের মধ্যে একটা বিল্ডিং রয়েছে, বা একটা মাঠের একটা কর্নারে একটা বিল্ডিং রয়েছে, বাট সেই জিনিসটাকে যখন একটা শীটের মধ্যে নিয়ে আসছি, একটা কাগজের মধ্যে নিয়ে আসছি, তখন সেই মাঠটাকেই কাগজের মধ্যে ছোট আকারে দেখাতে হচ্ছে, এবং সেই ছোট আকারের মাঠের মধ্যে আরো ছোট আকারে বিল্ডিংটাকে দেখাতে হচ্ছে। তার মানে কি, বিল্ডিংটার যে অ্যাকচুয়াল সাইজ ছিল সেটা যখন শীটে আনছি, একটা কম সাইজে সেটাকে কনভার্ট করে নিয়ে আসছি। তো সেই সমস্ত প্রসেস গুলোকেই বলা হয় ড্রয়িং এবং প্ল্যানিং। এক্ষেত্রে প্ল্যানিং বলতে ড্রয়িং বা ড্রাফটিং কে বোঝানো হচ্ছে। আচ্ছা, ডিজাইনিং। ডিজাইনিংটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিজাইনিং? ডিজাইনিং বলতে এখানে বোঝানো হচ্ছে যে, ধরো একটা বিল্ডিং, আমি একটা এক্সাম্পল দিচ্ছি হোয়াট ইজ ডিজাইন। একটা বিল্ডিং এ কি কি থাকে, কি কি কম্পোনেন্টস থাকে? বিল্ডিং মধ্যে বিম থাকে, কলাম থাকে, স্ল্যাব থাকে, ফাউন্ডেশন থাকে, ইত্যাদি গুলো থাকে। সেইগুলোর কত কত স্পেসিফিকেশনস হবে। স্পেসিফিকেশনস মানে কি? মানে ধরো একটা বিমের ডেপথ কত হবে, বিমের মধ্যে কত ডায়ামিটারের রড ইউজ করবো, কোন গ্রেডের স্টিলের রড ইউজ করবো, যে কংক্রিটটা ইউজ করবো সেই বিমটা তৈরি করতে, সেই কংক্রিটের গ্রেডটা কি হবে, এইগুলো সব ডিজাইনিং এর মধ্যে আসছে। তো এইগুলো সব আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়বো। এছাড়া কনস্ট্রাকশন, মানে কনস্ট্রাকশন প্রসিডিওরের কথা হচ্ছে, যে প্রথমে ফাউন্ডেশন তৈরি করব, তারপরে ফাউন্ডেশনের আরেকটা নাম হচ্ছে সাবস্ট্রাকচার। মাটির নিচে যে স্ট্রাকচারটা থাকে তাকে বলা হয় সাবস্ট্রাকচার। আর মাটির উপরে, মানে এই যে বিল্ডিং, রোড, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি মাটির উপরে, সেগুলোকে বলা হয় সুপার স্ট্রাকচার। মাটির নিচের স্ট্রাকচারকে বলা হয় সাবস্ট্রাকচার, মাটির উপরের স্ট্রাকচারকে বলা হয় সুপার স্ট্রাকচার। এগুলো পরে আমরা আরো ডিটেলসে যখন জানবো। তো সেইগুলো কিন্তু এই কনস্ট্রাকশনের মধ্যে পড়ছে। তারপরে মেনটেনেন্স। শুধু একটা বাড়ি তৈরি করে দিলাম তাহলেই হবে না, সেটাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, সেই মেনটেনেন্স প্রসিডিউর কিছু নাম আছে, যেমন রিপেয়ার অ্যান্ড রিহেবিলিটেশন। ঠিক আছে, তোমাদের মডিউল নাম্বার সম্ভবত 16 বা 17 আছে, এটা নিয়ে পুরো একটা চ্যাপ্টার আছে। যে যেমন সাপোজ ধরো তুমি একটা গাড়ি কিনলে, সেই গাড়িটা কেনার পরে তো শুধু চালালেই হবে না, সেই গাড়িটাকে পরিচর্যা করতে হবে, সেই গাড়িটায় মোবিল ঢালতে হবে। ঠিক আছে, গাড়িটাকে মাঝে মধ্যে সার্ভিসিং এ নিয়ে যেতে হবে, সেটাকেই মেনটেনেন্স বলছে। সেরকম বাড়িরও মেনটেনেন্স আছে। তুমি একটা বাড়ি তৈরি করে ছেড়ে দিলে, থাকতে শুরু করলে, তাহলেই হবে না। দেখা যাবে 10 বছর পরে তোমার ছাদের মধ্যে ফাটল দেখা গেছে, বৃষ্টির জল ঢুকছে, সেক্ষেত্রে তোমাকে বাড়ির ছাদে হয়তো একটা সারফেস কোটিং করতে হবে। বা দেখা যাচ্ছে মাটির নিচ থেকে জল তোমার ঢুকে, ফাউন্ডেশন দিয়ে মাটির নিচে জল ঢুকে, মাটির নিচ থেকে ফাউন্ডেশনের মাধ্যমে জল ঢুকে তোমার বাড়ির দেওয়ালে নোনা ধরিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে তোমার ফাউন্ডেশনটাকে প্রোটেক্ট করতে হবে কোনো একটা কোর্স দিয়ে। সেইগুলো সব আমরা জানবো হচ্ছে মেনটেনেন্স এই পোর্শনটা। তাহলে এই সমস্ত প্ল্যানিং, ডিজাইনিং, কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্স অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার দ্যাট সাপোর্টস দ্য মডার্ন সোসাইটি। আমরা কিন্তু প্রতিনিয়ত মডার্ন হয়ে চলেছি। আজকে আমরা যতটা মডার্ন, পরের দিন আমরা আরেকটু বেশি মডার্ন। মডার্ন মানে আধুনিক। আধুনিক বলতে কিন্তু এখানে বোঝাতে চাইছে যে আজকে যে ফেসিলিটি গুলো আমি পাচ্ছি, কালকে যেন এর থেকে বেশি ফেসিলিটি পাই। সেটাকেই বলা হচ্ছে সোসাইটাল ফেসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার দ্যাট সাপোর্টস দ্য মডার্ন সোসাইটি। ঠিক আছে। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং কিসের কিসের উপর ফোকাস করে? ইট ফোকাসেস অন ক্রিয়েটিং সেফ অ্যান্ড সাস্টেনেবল স্ট্রাকচার। স্ট্রাকচার যেন সেফ থাকে, স্ট্রাকচার যেন অতিরিক্ত লোড পড়লে যেন সেটা ফেল না করে যায় সেটা। ট্রান্সপোর্টেশন সিস্টেম, এই যে রাস্তাঘাট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেগুলো। ওয়াটার রিসোর্সেস, এই যে নদীর যে পাড়ে যে দেখছো এত বাড়ি ঘরদোর রয়েছে, সে নদীর পাড়ে কিন্তু ভাঙন ধরে, সে ভাঙন যাতে না ধরে সেটা দেখতে হবে। নদীর জলকে জমিয়ে বিভিন্ন জায়গায় সেটাকে ট্রিটমেন্ট করে, নদীর জলটাকে ট্রিটমেন্ট করে ভালো করে পরিশোধন করে সেটা আমাদের ডোমেস্টিক ওয়ার্কস এর জন্য ইউজ করব, সেটা হচ্ছে ওয়াটার রিসোর্সের মধ্যে পড়ছে। অ্যান্ড পাবলিক ইউটিলিটিস, এবং এই সমস্ত, এই জল বলো, এই স্ট্রাকচার গুলো বলো, এই ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেগুলো পাবলিকের কাজে কখন কিভাবে ইউজ হচ্ছে, সেগুলোই কিন্তু ফোকাস করছে সিভিল ইঞ্জিনিয়ারিং। তাহলে একটা মোটামুটি ধারণা হলো হোয়াট ইজ সিভিল ইঞ্জিনিয়ারিং। নাও হোয়াট ইজ ইনফ্রাস্ট্রাকচার? আচ্ছা, এখানে একটা আমি যে নোটসটা তোমাদের দিয়েছি, সেই নোটসটা তোমরা পড়া তো শুরু করে দেবেই। তা আমি এখানে আরেকটু করে হাইলাইট করে দিচ্ছি, তাহলে পরবর্তীকালে আমি হাইলাইটেড নোটটা দিয়ে দেবো, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। যে পোর্শন গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা দেখলেই তোমাদের এই পুরো অ্যান্সারটা মনে থাকবে, সেই জায়গাগুলো আমি হাইলাইট করে দিচ্ছি। তোমাদের সকলের কাছে এই নোটসটা আছে, তোমরা পড়া শুরু করে দাও। হাইলাইটেড নোটস আমি
একদম পরীক্ষার আগে আগে পাঠাবো। আচ্ছা, হোয়াট ইজ ইনফ্রাস্ট্রাকচার? হ্যাঁ, নোটসটা একটু এদিক ওদিক হয়ে গেছে। হ্যাঁ, চলো। বলছে ইনফ্রাস্ট্রাকচার রেফার্স টু দ্য বেসিক ফিজিক্যাল সিস্টেমস রিকোয়ার্ড ফর দ্য ফাংশনিং অফ দ্য সোসাইটি। কি জিনিসটা? এটা একটা ইনফ্রাস্ট্রাকচার মানে কি, পরিকাঠামো। পরিকাঠামো কি? এটা একটা সিস্টেম। এটা একটা সিস্টেম। কিসের সিস্টেম? না কোন সিস্টেম? না একটা সোসাইটি, একটা সমাজকে পরিচালনা করার জন্য যে সিস্টেমটা দরকার, সেটাকেই পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার বলা হয়। একটা সমাজকে পরিচালনা করার জন্য যে সিস্টেমটা দরকার, তাকে ইনফ্রাস্ট্রাকচার বলা হয়। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইনফ্রাস্ট্রাকচার কাকে বলা হয়? সিভিল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কোন কোন পার্ট গুলো রয়েছে? রোডস অ্যান্ড হাইওয়েজ। হাইওয়েজ মানে হচ্ছে রাস্তাঘাট। বড় বড় সাইজের রোড, যেটা দিয়ে কিনা হেভি ট্রাফিক লোডস যায়, সেটাকে হাইওয়ে বলে। যেটা দিয়ে ভারী গাড়ি মালবাহী গাড়িগুলো যায়, সেগুলোকে হাইওয়েজ বলে। এবং যেটা হাইওয়ে এছাড়া আরেকটা মিনিংও বোঝায়, যেটা একটা মানে বড় শহরের সাথে অন্য একটা বড় শহর, বা একটা বড় রাজ্যের সাথে অন্য একটা বড় রাজ্যকে, বা একটা বড় ডিস্ট্রিক্টের সাথে অন্য একটা বড় ডিস্ট্রিক্টকে যোগাযোগ করিয়ে দেয়, তাকে হাইওয়েজ বলা হয়। ঠিক আছে। তো এছাড়া বিল্ডিংস, মানে আমি বলছি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি কি পার্টস গুলো পড়ছে, কি কি কম্পোনেন্টস গুলো থাকে, সেগুলো বলে দিচ্ছি। ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ সিস্টেমস। ওয়াটার সাপ্লাই সিওয়ারেজ সিস্টেমস মানে কি? ওয়াটার মানে হচ্ছে জল, মানে জলের যে সাপ্লাই, জল নিকাশি ব্যবস্থা সেটাকে বলছে। এবং জল সরবরাহ ব্যবস্থা। সিওয়ারেজ মানে জল নিকাশি ব্যবস্থা। সাপ্লাই মানে হচ্ছে জল সরবরাহ। মানে কি, আমাদের কাছে মিউনিসিপ্যালিটি জল পাঠায়, পরিষ্কার জল পাঠায়, আমরা সেটাকে ইউজ করি। সেটাকে ইউজ করে কিছু পরিমাণ নোংরা জল আবার আমরা রিটার্ন করে দিই। সেই নোংরা জলটাকে আবার তো প্রপারলি নিয়ে যেতে হবে মাটির তলা দিয়ে। সেটাকেই বলছে সিওয়েজ সিস্টেম বা সিওয়ারেজ সিস্টেম। মানে সেটা হচ্ছে জল নিকাশি, নোংরা জলটাকে বার করে দেওয়া, সেটাকে জল নিকাশি ব্যবস্থা বলে। আর ওয়াটার সাপ্লাই সিস্টেমটা কি? না, জল সরবরাহ ব্যবস্থা। মিউনিসিপ্যালিটি যে যে পাইপ লাইনের মাধ্যমে আমাদের কাছে ভালো জলটা পাঠাচ্ছে, সেটাকে বলা হয় ওয়াটার সাপ্লাই সিস্টেম। এছাড়া কি, ড্যাম, ক্যানেল আর ইরিগেশন সিস্টেম। ড্যাম মানে কি? ড্যাম মানে নদীর ধারে যেখানে জল জমিয়ে রাখা হয়। ক্যানেল মানে কি? সেই যে ড্যাম যেখানে জলটা জমে থাকছে, সেখান থেকে খাল কেটে জলটাকে নিয়ে আসা হয়। কি জন্য খাল কেটে জল নিয়ে আসা হয়? আমাদের বাড়ির কাছে তো খাল থাকে না। থাকে অনেকটা দূরে দূরে, দেখবে বিভিন্ন খালপোল ইত্যাদি বাস স্ট্যান্ড থাকে। খালপোলে নামাও আমাদের বলি না আমরা বাস স্ট্যান্ডে। তো সেই ক্যানেল, খাল মানে ক্যানেল। কি হয়, খাল দিয়ে বেসিক্যালি জল যায়। কিসের জন্য জল যায়? না, জল সেচের জল যায়, জল সেচ। এটাকে ইরিগেশন সিস্টেম বলে। ইরিগেশন মানে জল সেচ। ক্যানেল হচ্ছে ইরিগেশন সিস্টেমেরই একটা পার্ট। তো এতে কি করা হয়? এতে ওই ইরিগেশন সিস্টেমের মধ্যে ক্যানেল একটা পার্ট। ইরিগেশন সিস্টেম মানে জলসেচ, মানে কি, চাষের জন্য যে জলটা নিয়ে যাওয়া হয় সেটাকেই বলা হয় ইরিগেশন ওয়াটার। এবং সেটা যার মাধ্যমে নিয়ে যাওয়া হয় সেটাকে বলছে ক্যানেল। যে একটা ড্রেনের মতো কেটে নিয়ে যাওয়া হয় সেটাকে বলছে ক্যানেল। এছাড়া হচ্ছে এয়ারপোর্ট, রেলওয়েজ এন্ড পোর্টস আর পাওয়ার প্ল্যান্টস। তো এইগুলো সবই কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচারের অন্তর্গত। এগুলো না থাকলে একটা সিভিল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে না। এবার হচ্ছে বেসিক্স অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে। এটা একদমই ইজি। এটা কিছুই নেই। যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর বেসিক্স গুলো কি কি? ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিং and applies physics, mathematics, and material science, geology, and environmental sciences to build public works. মানে এটা কি? এটা হচ্ছে একটা ওল্ডেস্ট ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। মানে একদম সিভিল ইঞ্জিনিয়ারিং সবার প্রথমে বেরিয়েছিল, এবং এটা একদম কোর ব্রাঞ্চ। বাকি ব্রাঞ্চ সব এর থেকেই বেরিয়েছে। এটাকেই ফুলফিল করার জন্য, সিভিল ইঞ্জিনিয়ারিংকেই ফুলফিল করার জন্য বাকি ব্রাঞ্চগুলো বেরিয়েছে। বাকি ব্রাঞ্চগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সহায়ক ব্রাঞ্চ। সিভিল কথার অর্থ হচ্ছে সভ্যতা। ঠিক আছে, তার মানে সভ্যতা শুরু করার জন্য যে ইঞ্জিনিয়ারিং দরকার, সেটাকে বলছে সিভিল ইঞ্জিনিয়ারিং। তো ইট ইজ দ্য ওল্ডেস্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং। এন্ড এটার মধ্যে কি থাকে? ফিজিক্স এর অ্যাপ্লিকেশন আছে, ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশন আছে, মেটেরিয়াল সায়েন্স এর অ্যাপ্লিকেশন আছে। মেটেরিয়াল সায়েন্স মানে বিভিন্ন ধরনের মেটেরিয়াল ইউজ হচ্ছে, তার সায়েন্স গুলো। জিওলজি মানে এই যে মাটির যে বিভিন্ন স্তর, তাতে যে বিভিন্ন পাথর থাকে, পাথরের স্তর থাকে, মাটির স্তর থাকে। এই যে মোট কথা জিও হচ্ছে জিওলজি।
ঠিক আছে। জিওলজি মানে হচ্ছে মানে পৃথিবীর যে পৃষ্ঠ, সেই পৃথিবী পৃষ্ঠের যে মাটির স্তর বা পাথরের স্তর, সেগুলো নিয়ে পড়াশোনাকে বলা হয় জিওলজি। ঠিক আছে। আর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সেস, মানে এই যে জলের যেটা ব্যাপারটা বললাম, এটা ওয়াটার রিসোর্সও হয় এবং এনভায়রনমেন্টেরও কিছুটা পার্ট থাকে, যেমন এয়ার পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে, সেটাই জলের পার্টটা। এছাড়া নয়েজ পলিউশন আছে, সাউন্ড পলিউশন আছে, এগুলো সব কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা অন্তর্গত। এবং এইগুলোকে যখন আমি পাবলিক ওয়ার্কস এর জন্য ইউজ করছি, মানুষের কাজের জন্য ইউজ করছি, তখনই সেটা হয়ে যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ। এর কিছু অ্যাক্টিভিটি আছে, সার্ভেইং, স্ট্রাকচার অ্যানালিসিস, এগুলো আমি পরে আসছি, আবার আছে একটা ডিটেলসে। এই যে পরের কোশ্চেনটাতে আছে ব্রড ডিসিপ্লিনস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্রড ডিসিপ্লিন গুলো কি কি, কি কি ব্রাঞ্চ আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর মানে ব্রডলি পড়ি, সেটা কি কি? প্রথমেই আসছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। দেখতে পাচ্ছ? আমি প্রথমে নামগুলো একটু জেনে নিই, তারপরে আমি ডিটেলসটা যাচ্ছি। প্রথমটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। স্টেট নেক্সট হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে। আচ্ছা, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আরেকটা নাম হয়, সেটা হচ্ছে সয়েল মেকানিক্স। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংও যা, সয়েল মেকানিক্সও সেম। ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। ট্রান্সপোর্টেশনের আরেকটা নাম আছে, আচ্ছা না, নামটা পরে বলছি, পরে বলবো যখন ট্রান্সপোর্টেশন পড়াবো। বাট মনে রাখবে, ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাতায়াত ব্যবস্থা, তার যে ইঞ্জিনিয়ারিং। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আবার ভাগ আছে, সেগুলো আমি আসছি পরে একটু পরে। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গেল, তারপর আসছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, তারপরে আসছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এই পাঁচটা মেন, এছাড়া আরো অন্যান্য অনেক হয়, আমি দুটো লিখে দিয়েছি। একটা হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, বা এটা আরেকটা নাম হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আর একটা হচ্ছে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। তাহলে এই ছটা হচ্ছে, এই সাতটা হচ্ছে মেন। তার মধ্যে প্রথম পাঁচটা হচ্ছে আরো বেশি মেন, প্রথম পাঁচটা অবশ্যই কোশ্চেনটা আসলে লিখবে, বাকি দুটোও লিখতে হবে। পাঁচটা লিখলে ফুল মার্কস পাবে না, বাকি দুটোও লিখতে হবে। চাইলে তোমরা আরো অ্যাড করতে পারো, তোমরা তোমাদের আমি অলরেডি প্রথমে যেটা এআইসিটি যে নোটসটা বানিয়েছিলাম, ওতে আরো ডিটেলসে লেখা আছে। আমি জাস্ট এই নোটসটা বানিয়েছি তোমাদের যাতে পড়ার সুবিধার জন্য, মনে রাখার সুবিধার জন্য সাজেস্টিভ নোটস বানিয়েছি। তো এগুলো তোমরা মনে রাখবে। আচ্ছা, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ কি পড়া হয় একটু জেনে নিই। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ মেনলি অ্যানালাইজিং বিল্ডিং, ব্রিজ, টাওয়ার, ফ্লাইওভার, ড্যামস এটসেট্রা টু এনশিওর স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি। স্ট্রেংথ, কোনো একটা স্ট্রাকচারের স্ট্রেংথ আর স্টেবিলিটিটাকে ডিটারমাইন করা হয় এই স্ট্রাকচার। আচ্ছা, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কি হয়? স্টাডি অফ সয়েল অ্যান্ড রক দিয়ে, যে জায়গাগুলো মেন আমি কিন্তু সব ইয়েলো করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে। সয়েল সয়েল অ্যান্ড রক বিহেভিয়ার, স্টাডি অফ সয়েল অ্যান্ড রক। ঠিক আছে। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং অফ রোডস, রেলওয়েজ, এয়ারপোর্টস, ট্রাফিক সিস্টেমস। অ্যান্ড আরবান ট্রান্সপোর্টেশন, কথাটা হচ্ছে মানে কি, আরবান মানে হচ্ছে শহরের যে ট্রান্সপোর্টেশন সেটা। তো যেহেতু এখানে প্রথম লাইনটাতে সবটাই বলে দিয়েছি, তাই আমি আরবান ট্রান্সপোর্টেশনটা দাগাচ্ছি না। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কি পড়া হয়, যে একটা রোডের বা রেলওয়ের বা এয়ারপোর্টের যে ট্রাফিক সিস্টেমটা প্ল্যানিং এবং ডিজাইন সম্বন্ধে পড়া হয়। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং কি পড়া হয়? ডিলস উইথ ড্যামস, ক্যানেলস, ইরিগেশন, ড্রেনেজ, ফ্লাড কন্ট্রোল, ওয়াটার সাপ্লাই অ্যান্ড হাইড্রোলিক্স। এগুলো সব চলে আসছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। যে জল জমিয়ে রাখা হয়, যে ড্যামে, নদীতে যে জল জমিয়ে রাখা হয় ড্যামের মাধ্যমে, বাঁধের মাধ্যমে, সেটা ক্যানেল। একটু আগে বললাম যে ইরিগেশন সিস্টেমের একটা এক ধরনের ড্রেনের মতো জিনিস, ট্রেঞ্চ, TRENCH, ট্রেঞ্চের মতো একটা জিনিস হচ্ছে ক্যানেল, যার মধ্যে দিয়ে কিনা নদী থেকে চাষের জমিতে জল নিয়ে যাওয়া হয়, সেটাকে ক্যানেল বলে। তারপর ইরিগেশন, ক্যানেলটা তো ইরিগেশন একটা পার্ট, বাট অনেক রকম ভাবে এই জলটাকে নিয়ে যাওয়া হয়, ক্যানেলটাকে অনেক রকম ভাবে নিয়ে যাওয়া যেতে পারে, সেগুলো সব ইরিগেশনের মধ্যে পড়বে। তারপর ড্রেনেজ, ড্রেনেজ মানে জল নিকাশি ব্যবস্থা, যেটা সিভারেজ সিস্টেম, সেটাই ড্রেনেজ। ফ্লাড কন্ট্রোল, ওয়াটার সাপ্লাই। ফ্লাড কন্ট্রোল মানে হচ্ছে, তোমরা জানো যে বন্যাটাকে কিভাবে আটকানো যায়, এগুলো সব ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কি ফোকাসেস অন পলিউশন, ওই যে বললাম তিন ধরনের পলিউশন, সেই পলিউশন কন্ট্রোল, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সিউরেজ সিস্টেম। জলের যে জল নিকাশি ব্যবস্থাটা, সেটা কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে পড়বো আমরা। এছাড়া ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, জল নোংরা যে বর্জ্য জল, তার যে ট্রিটমেন্ট, এগুলো সব আমরা এনভায়রনমেন্টের মধ্যে পড়বো। এবং যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট গুলো আছে ভারত সরকারের, সেগুলো সম্বন্ধেও আমরা জানবো। তাহলে এইগুলো হচ্ছে মেন। এছাড়া কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের মধ্যে কি কি পড়বো? ওই যে প্ল্যানিং বললাম, প্ল্যানিং, শিডিউলিং। আচ্ছা, এই প্ল্যানিং কিন্তু আলাদা। এই প্ল্যানিং কিন্তু
ওই কিভাবে কবে কোন কাজ হবে, কতটা কাজ হবে, সেই প্ল্যানিং, যেটা নর্মাল আমরা প্ল্যান বলতে বোঝাই সেটাই। প্ল্যানিং, শিডিউলিং, কস্ট এস্টিমেশন, ওই যে এস্টিমেটিং কস্টিং যারা ডিপ্লোমাতে পড়েছো সেই এস্টিমেটিং কস্টিং, সেফটি অ্যান্ড সুপারভিশন, এগুলো সব আমরা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের মধ্যে পড়বো। আচ্ছা, তারপর হচ্ছে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। এটা হচ্ছে শহরের যে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্ট, সেগুলো সব। ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং, ডেভেলপমেন্ট অফ সিটিজ, ল্যান্ড ইউজ প্ল্যানিং, মানে কতটা জমি ইউজ করব থাকার জন্য, কতটা জমি ইউজ করব চাষবাসের জন্য, এগুলো সব ডিসাইড করা হয়। সেগুলো হচ্ছে আরবান রিজিওনাল প্ল্যানিং এর মধ্যে। এছাড়া সাস্টেনেবল ডেভেলপমেন্টটাও আরবান প্ল্যানিং এর মধ্যে কনসিডার করা হয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে একটা যে জিনিসটা যেটা আমি ডিজাইন করছি সেটা যেন অনেক দিন ধরে টেকে, এরকম না যে 1 বছর পরে আবার নতুন করে আমাকে প্ল্যানিং করতে হচ্ছে। সাস্টেনেবল মানে টেকসই, টেকসই ডেভেলপমেন্ট। ঠিক আছে। তারপর আসছে ইম্পর্টেন্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্স কি আর কি, এটা কি বলবো, এটা তো তোমরা সবাই জানো, তাও আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে প্রোভাইডস এসেনশিয়াল ইনফ্রাস্ট্রাকচার, এসেনশিয়াল ইনফ্রাস্ট্রাকচার গুলোকে এ প্রোভাইড করে। তারপর হচ্ছে সাপোর্টস ইকোনমিক গ্রোথ, ইকোনমিক গ্রোথটাকে বাড়ায়। ঠিক আছে, ইকোনমিক গ্রোথ মানে একটা সমাজের যে আর্থিক অবস্থা সেটাকে উন্নত করে দেয়। ঠিক আছে। আচ্ছা, এছাড়া আরেকটা ছিল এনশিওর সেফ, ডিউরেবল অ্যান্ড এফিশিয়েন্ট কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনে যেন সেফ থাকে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ সেটাই শেখানো হয় যে কিভাবে সেফ কনস্ট্রাকশন করা হবে। দেখে এমনিতে একজন নর্মাল রাজমিস্ত্রিও একটা বাড়ি তৈরি করে দিতে পারে, কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ারের দরকার কি, যে রাজমিস্ত্রি যে বাড়িটা বানিয়েছে সেটা কোনো না কোনো একটা সিভিল ইঞ্জিনিয়ার একদিন তাকে বলেছিল বানাতে। সে প্রথম ওটা বানিয়েছিল, তারপর থেকে সে ওটাই বানিয়ে আসছে। বাট এখন তো নতুন মডার্ন টেকনোলজি তৈরি হচ্ছে নতুন নতুন। সেখানে আর দেখবে রাজমিস্ত্রিরা পেরে ওঠে, তারা পুরোনো টেকনোলজিতেই করতে থাকে। তো যে সিভিল ইঞ্জিনিয়ার, সে যদি একটা কোম্পানি খুলে, সেখানে যে মিস্ত্রিগুলো থাকবে, রাজমিস্ত্রিরা থাকবে, তারা নতুন টেকনোলজিতে করবে, কারণ সে তাদেরকে নতুন ভাবে শেখানো হবে। সেই জন্য এই সেফ কনস্ট্রাকশন কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে মানে নতুন কিছুর দিকে লিডিং করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রোভাইড এসেন্সিয়াল স্ট্রাকচার হলো, এনশিওর সেফ কনস্ট্রাকশন হলো, সাপোর্টস ইকোনমিক গ্রোথ হলো। আচ্ছা, হেল্প ম্যানেজিং ন্যাচারাল রিসোর্সেস লাইক ওয়াটার থ্রু ড্যামস অ্যান্ড ইরিগেশন। এই যে আমাদের যে ন্যাচারাল কিছু রিসোর্সেস আছে, যেমন জল, কয়লা, তেল ইত্যাদি, তার মধ্যে জলটাকে আমরা যাতে প্রপারলি বাঁচিয়ে রেখে সেটাকে যেন প্রপারলি ইউজ করতে পারি, সেটাকে সেইটা কিন্তু এখানে ম্যানেজ হয়, সেটা কিন্তু এখানে শেখানো হয় সিভিল ইঞ্জিনিয়ারিং। এছাড়া প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে থ্রু পলিউশন কন্ট্রোল, পলিউশন কন্ট্রোলের মাধ্যমে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে। আর হচ্ছে এনহ্যান্স দ্য, সর্বোপরি আমাদের লাইফ কোয়ালিটিটাকে এনহ্যান্স করে দেয়, ইনক্রিজ করে দেয়। ঠিক আছে। কিভাবে ইনক্রিজ করে না, বাই উইথ বেটার হাউজিং, স্যানিটেশন অ্যান্ড পাবলিক ফেসিলিটি। স্যানিটেশন মানে জল নিকাশি, মানে জলটা যাতে বেরিয়ে যায়, নোংরাগুলো বেরিয়ে যায় যাতে, নোংরা জল বা নোংরাগুলো। আর পাবলিক ফেসিলিটিস দেওয়া হয় নতুন নতুন ভাবে। আর বেটার হাউজিং, উন্নত মানের বাড়ি তৈরি করে এটা করা হয়। ঠিক আছে। পসিবল স্কোপস ফর এ ক্যারিয়ার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। একটা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি কি কি হতে পারবে, তুমি হতে পারবে গভর্নমেন্ট সেক্টরে কি কি হতে পারবে, চলো দেখে নিই। গভর্নমেন্ট সেক্টরে তুমি পিডাব্লিউডি, সিপিডাব্লিউডি। পিডাব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সিপিডাব্লিউডি মানে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তো মানুষের জন্য তুমি কাজ করতে পারবে গভর্নমেন্ট সেক্টরে জব করে। স্টেট ইঞ্জিনিয়ারিং সার্ভিসের তুমি জয়েন করতে পারবে। ঠিক আছে, রেলওয়েতে জয়েন করতে পারবে। ইরিগেশন অ্যান্ড ওয়াটার রিসোর্সে তুমি জয়েন করতে পারবে। আর আরবান ডেভেলপমেন্ট অথরিটিসে তুমি জয়েন করতে পারবে। মিউনিসিপাল কর্পোরেশনে জয়েন করতে পারবে, কেএমসি, কেএমডিএ ইত্যাদি এইগুলোতে। এনটিপিসি, ওএনজিসি, ইসরো, বিআরও, এনএইচএআই, এমইএস, এগুলোতে তুমি জয়েন করতে পারবে। ঠিক আছে। তো এইগুলো কিন্তু যতগুলো এতক্ষণ পর্যন্ত বললাম, এইগুলো কিন্তু সব পরীক্ষা হয়। তোমরা আফটার বিটেক তোমরা এই সব পরীক্ষাগুলো দিতে পারবে। অলরেডি ডিপ্লোমা করার পরেও তোমরা বেশ কিছু পরীক্ষা দিতে পারবে, যেমন স্টেট ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হয় দেখবে, তোমরা কিন্তু এই জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা এখনই দিতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাদের বিটেক কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু সিপিডাব্লিউডির পরীক্ষা এখন দিতে পারবে। দেখবে একটা পরীক্ষা হয় এসএসসি জুনিয়র, সেন্ট্রাল স্টাফ সেন্ট্রাল স্টাফ, সরি, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, এটা তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ঠিক আছে, সেইটা কিন্তু স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, যেটা সিপিডাব্লিউডি বলা হয়, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেখানে তোমরা জয়েন করতে পারবে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এইগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, এগুলো তোমরা এখনো দিতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ার যত পরীক্ষা সব ডিপ্লোমা অবস্থায় তোমরা দিতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাগুলো দেওয়ার জন্য তোমাদেরকে
বিটেকটা কমপ্লিট করতে হবে। বাট তোমরা কিন্তু সমস্ত এই পরীক্ষাগুলো যতগুলো বললাম সব তোমরা কিন্তু দিতে পারবে, তার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিও। মানে বিটেকের মধ্যেই তোমরা কিন্তু এগুলো এগুলোর প্রিপারেশন নিতে থাকো। আচ্ছা, প্রাইভেট সেক্টরে তোমরা কনস্ট্রাকশন কোম্পানিতে জয়েন করতে পারবে, এল&টি, টাটা প্রজেক্টস এটসেট্রা। ইনফ্রাস্ট্রাকচার ফার্মে জয়েন করতে পারবে, রিয়েল এস্টেট ডেভেলপার্সে জয়েন করতে পারবে। ঠিক আছে, এগুলোতে তোমরা জয়েন করতে পারবে। আচ্ছা, এছাড়া অন্যান্য কনসালটেন্সি সার্ভিস, যেমন কনসালটেন্সি বলতে যারা ড্রয়িং করে দেয়, ডিজাইন করে দেয়, সেইগুলো। ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে জয়েন করে করতে পারবে। স্পেশালাইজড রোল কিছু আছে, কিছু স্পেশালাইজড রোল আছে। যেমন তোমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ডিজাইনার হিসেবে নিজেদের বাড়িতে বসেই কাজ করতে পারবে। সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কোনো কোম্পানিতে কাজ করতে পারবে। প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারবে, ইত্যাদি। এরকম অনেক অনেক আছে। তোমরা চাইলে এমটেক করতে পারবে, এই যে হায়ার স্টাডিজ লিখে দিয়েছি। ঠিক আছে, তোমাদের কি কি স্কোপ আছে মোট কথা সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেকটা পড়ার পর? এমটেক করতে পারবে, রিসার্চে যেতে পারবে। ঠিক আছে, টিচিং অ্যান্ড একাডেমিক ক্যারিয়ার, যেমন আমি টিচিং এ ঢুকেছি, আমি আগে ইন্ডাস্ট্রিতে ছিলাম, পরবর্তীকালে টিচিং এ এসেছি। হুম, এগুলো করতে পারবে। হ্যাঁ, নিজের এন্টারপ্রেনারশিপ, নিজের বিজনেস খুলতে পারবে, একটা কনস্ট্রাকশন কোম্পানি খুলতে পারলে, বা তোমার সাপ্লায়ার কোম্পানি খুলতে পারলে। মেটেরিয়াল সাপ্লাই করে অনেকে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ না থাকলে, তুমি প্রপারলি জেনেও তোমার কিন্তু লস হয়ে যাবে প্রপারলি না জানলে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তো এগুলো গেল। আচ্ছা, একটা সিভিল, আচ্ছা আজকে মনে হয় তিনটে টপিক হবে না। তো আমি এটা একটাই, মডেল ওয়ানটাতে, ওয়ানটা বলতে গিয়ে টাইম চলে গেল। যদিও মডেল ওয়ানটা কিন্তু একদম ইজি, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার হচ্ছে এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ রোল ফর ইঞ্জিনিয়ার্স কি কি কাজে লাগে। মানে একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি তুমি কি কি কাজ করতে পারবে ইন্ডাস্ট্রি। যেমন স্ট্রাকচারাল ডিজাইনার হিসেবে কাজ করতে পারবে। ঠিক আছে, স্ট্রাকচারাল ডিজাইনার হিসেবে কাজ করতে পারবে, বিল্ডিং ডিজাইনার হিসেবে কাজ করতে পারবে, ব্রিজ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে, এগুলো হিসেবে কাজ করতে পারবে। এছাড়া আর্থকোয়েক সিসমিক ডিজাইনার হিসেবে কাজ করতে পারবে। যদিও জিওটেকনিক্যাল পড়েও এটা করা যায়, আর্থকোয়েকটা জিওটেকনিক্যালের সঙ্গেও কিন্তু অনেকটা রিলেটেড। ঠিক আছে, এই আর্থকোয়েক ডিজাইনিংটা, এটা মনে রাখবে। এছাড়া জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তোমরা কিন্তু সয়েল টেস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে, অ্যানালিস্ট স্লোপ স্টেবিলিটি অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই আর্থকোয়েক আর সিসমিক ডিজাইনারটাও না সয়েল জিওটেকনিক্যালের মধ্যেই পড়ে, আমি এটাকে এখানে ঢুকিয়ে দিচ্ছি। এটা somehow এখানে লিখে ফেলেছি, এটাকে এখানে ঢুকিয়ে দিই। হ্যাঁ, আর্থকোয়েক, আর্থকোয়েক সিসমিক ডিজাইনার হিসেবে তোমরা কাজ করতে পারো। ঠিক আছে, এছাড়া জিও টেকনিক্যাল কনসালটেন্ট, মানে এই যে এই সয়েল টেস্টিং এর তোমার নিজস্ব কোম্পানি খুলতে পারবে, জিও টেকনিক্যাল কনসালটেন্ট বলে তাদেরকে। এগুলো করতে পারবে। আচ্ছা, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা হাইওয়ে ইঞ্জিনিয়ার, মানে কোনো একটা কোম্পানিতে তোমরা রোড রোড তৈরি করার জন্য তোমাকে অ্যাপয়েন্ট করা। রোডের লেয়ার গুলো তুমি প্রপারলি না জানলে তুমি কখনোই তৈরি করতে পারবে না। ঠিক আছে, রোডের লেয়ার গুলোর কাজ কি, সব জায়গায় আবার সেম, সব ধরনের জায়গাতে এরিয়াতে সেম লেয়ার হয় না, সেম টাইপের রোড হয় না, সেগুলো তোমাকে জানতে হবে। না জানলে তুমি কাজ করতে পারবে না। ট্রাফিক প্ল্যানার, ট্রান্সপোর্টেশন অ্যানালিস্ট, এগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে। রেলওয়ে ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এক এক জায়গায় দেখবে রেল লাইন এক এক, তুমি যদি না জানো তোমার, তুমি রেলে চাকরি পাবে না। ঠিক আছে, তো এগুলো তোমাকে পড়তে হবে। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার কি, হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, ইরিগেশন ইঞ্জিনিয়ার, জলসেচ ব্যবস্থা সম্বন্ধে তোমাকে জানতে হবে। হাইড্রোলিক মানে জলের প্রেশার কত আছে, জলের সম্বন্ধে যাবতীয় কিছু সবকিছু জানতে হবে তোমাকে। ড্যাম ডিজাইন ইঞ্জিনিয়ার, ড্যাম মানে বাঁধ, বাঁধের উপর প্রবল জলের একটা লোড পড়ে, হাইড্রোলিক থ্রাস্ট পড়ে। ঠিক আছে, সেগুলো জানতে হবে। ঠিক আছে, ড্রেনেজ ইঞ্জিনিয়ার, ফ্লাড কন্ট্রোল ইঞ্জিনিয়ার, এগুলো সম্বন্ধে তোমরা সবাই এগুলো হিসেবে অ্যাপয়েন্টেড হতে পারবে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং করে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং করে তোমার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট ইঞ্জিনিয়ার হতে পারবে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার হতে পারবে, পলিউশন কন্ট্রোল ইঞ্জিনিয়ার হতে পারবে। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যানালিস্ট হতে পারবে, ইআইএ, এগুলো হতে পারবে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট করে তোমরা সেই সেম সাইট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার, এগুলো হতে পারবে। ঠিক আছে, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং করে তোমরা আরবান প্ল্যানার হতে পারবে, ল্যান্ড ইউজ প্ল্যানার হতে পারবে। ঠিক আছে, এছাড়া তোমরা আরেকটা জিনিস হতে পারবে, সেটা হচ্ছে স্মার্ট সিটি কনসালটেন্ট আর জিআইএস অ্যানালিস্ট হতে পারবে। জিআইএস হচ্ছে এক ধরনের স্পেশাল একটা মানে মানে একটা পদ্ধতি বা ইকুইপমেন্ট। তোমরা কি কেউ জানো জিআইএস টা কি? হোয়াট ইজ জিআইএস? এনিওয়ান? এটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এটা একটা প্রসেস।
এই প্রসেসের মাধ্যমে অনেক কিছু করা হয়। এই প্রসেসের মাধ্যমে সার্ভিং করা হয়, এই প্রসেসের মাধ্যমে কোনো একটা এরিয়া লেআউট বানানো হয়, অনেক কিছু করা হয়। সেগুলো কিন্তু সবই এই জিআইএস অ্যানালিস্ট করে। ঠিক আছে, তারপর সার্ভেইং করতে পারবে তোমরা, এই যে সার্ভে ইঞ্জিনিয়ার, সার্ভে অ্যান্ড জিওমেটিক্স পড়লে তোমরা সার্ভে হতে পারবে, জিআইএস স্পেশালিস্ট হতে পারবে, এগুলো সব হতে পারবে। ঠিক আছে, রিমোট সেন্সিং অ্যানালিস্ট হতে পারবে। রিমোট সেন্সিং এক ধরনের স্পেশাল টাইপ অফ সার্ভে, রিমোট সেন্সিং, এগুলো সব তোমরা করতে পারবে। ঠিক আছে, ল্যান্ড সার্ভিং করতে পারবে। আচ্ছা, কোস্টাল অ্যান্ড ওশেন ইঞ্জিনিয়ারিং করে তোমরা কোস্টাল ইঞ্জিনিয়ার হতে পারবে। কোস্টাল মানে হচ্ছে সমুদ্র তীরবর্তী যে অঞ্চল, তাকে কোস্টাল বলা হয়। এগুলো সব তোমরা জানতে পারবে। মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, তোমরা মেটেরিয়াল টেস্টিং ইঞ্জিনিয়ার হতে পারবে মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং করে। যেমন এই যে সাইটে যে রডের স্টিলটা, সেই স্টিলটার রেট কত, সেগুলো কিন্তু একটা টেস্টিং ইঞ্জিনিয়ার ডিসাইড করে আইএস কোডের সাহায্য নিয়ে। আইএস কোড কি পরবর্তীকালে তোমরা জানতে পারবে। এই যে কংক্রিট টেকনোলজিস্ট, এগুলো সব কিন্তু, কংক্রিট কিন্তু একটা মেটেরিয়াল, সেটা সম্বন্ধে তোমাকে জানতে হবে ডিটেলস। কংক্রিট টেকনোলজি একটা আলাদা সাবজেক্টই আছে, তোমরা একটা সেমিস্টার খুব ডিটেলসে পড়তে হবে, সেগুলো কিন্তু জানবে। এছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেমন এই যে বিশেষত কোস্টাল এরিয়াতে বা যেসব জায়গায় বন্যা প্রবণ, ফ্লাডেড এরিয়াতে, সেখানে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টটা খুব কাজে লাগে। তো রিস্ক অ্যানালিসিস ম্যানেজমেন্ট, ডিজাস্টার মিটিগেশন প্ল্যানার। ডিজাস্টার মিটিগেশন প্ল্যানার মানে হচ্ছে, মিটিগেশন মানে হচ্ছে আগে থেকে প্রিকশন নিও। ঠিক আছে, যে কিভাবে ডিজাস্টারটাকে কমানো যায় বা সেটাকে যেন না হয় সেটা বাঁচানো যায়, সেগুলো। ঠিক আছে, এগুলো সম্বন্ধে তোমরা জানতে পারবে। এছাড়া বিল্ডিং সার্ভিস ইঞ্জিনিয়ারিং, এখানে তোমরা বিল্ডিং সার্ভিস কোঅর্ডিনেটর, এইচএভিসি মানে এইচএভিসি মানে কি জানো? এইচএভিসি তোমাদের এই এই সাবজেক্টেই একটা ডিটেল মানে একটা তোমাদের টপিক আছে, মানে একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ এইচএভিসি। এইচএভিসি মানে হচ্ছে হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। এইচএভিসি মানে হচ্ছে হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। একটা বিল্ডিং যখন তৈরি হয়, তখন এই এইচএভিসিটাকে মাথায় রেখে তৈরি করা হয়। বিল্ডিংটা যেন অতিরিক্ত হিট না হয়, বিল্ডিংটা যেন প্রপার ভেন্টিলেশন হয়, এবং বিল্ডিংটা যেন প্রপার এয়ার কন্ডিশনিং থাকে। এয়ার কন্ডিশন মানে বায়ু চলাচল, বাতাস চলাচলের যে এটা থাকে, সেটা যেন প্রপারলি থাকে। যেমন দেখবে অনেক বাড়িতে দরজার সোজাসুজি জানলা থাকে, দরজার সোজাসুজি জানলা থাকলে, মানে যেখান থেকে যে দরজা দিয়ে তুমি এন্ট্রি করছো তার সোজাসুজি দিকে দেখবে একটা জানলা রয়েছে উল্টো দিকের দেওয়ালে। তার মানে কি, বায়ুটা প্রপারলি চ্যানেল পাস করে যেতে পারে। এরকম অনেক রকম নিয়ম কানুন আছে, সেগুলো সব কিন্তু আমরা বিল্ডিং সার্ভিস অ্যান্ড এন্টারপ্রেনারশিপে পড়ি। তো এইগুলো সম্বন্ধে তোমরা, এগুলো তোমরা হতে পারবে। এইচএপিসি প্ল্যানিং ইঞ্জিনিয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার, এগুলো তোমরা হতে পারবে। তো এটাই হলো মডিউল 1। আমি একটু এখানেই এন্ড করছি, কারণ ভিডিওটা 30-35 মিনিটের বেশি করা যাবে না। তাহলে তোমাদের অসুবিধা হবে। তো পরের দিন আমরা পরের এতে আমরা মডিউল 2টা পড়বো। হ্যাঁ, আমার সাথে কোনো রকম প্রবলেম হলে তোমরা যোগাযোগ করতে পারো, বা গ্রুপেও তোমরা জিজ্ঞেস করতে পারো। গ্রুপে জিজ্ঞেস করলে অনেকের সমস্যা হতে পারে, অন্যান্য স্যার ম্যাডামরাও আছে। তোমরা যদি এই পড়াতে কোনো অসুবিধা হয়, আমাকে পার্সোনালি তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কল করতে পারো। আমি যদি কল নাও রিসিভ করতে পারি, তাহলে আমি, যদি দেখো যে কল রিসিভ করতে পারছি না, একটা মেসেজ করে রাখবে, আমি ঠিক সময় মতো রিপ্লাই দিয়ে দেবো। আমি চেষ্টা করি সকলকে রিপ্লাই দেওয়ার। আর এই যে ভিডিওটা, এটা আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি। তোমরা ইউটিউবের ভিডিওর কমেন্টেও তোমরা কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করবো সেটাকে রিপ্লাই দিয়ে দেওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এতটাই থাক। তোমরা সবাই পড়ে ফেলবে।